আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজকের প্রথম ঘন্টায় বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ক ক্লাসে যারা যুক্ত হয়েছ তাদের সকলকে অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। বিগত দিন আমরা দ্বিতীয় মাসিক পরীক্ষা দিয়েছিলাম। দ্বিতীয় মাসিক পরীক্ষার পরে আজকেই হচ্ছে প্রথম ক্লাস। নির্ধারিত সিলেবাসের আলোকে আমরা আজকে অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ে যে পার্টগুলো আছে পার্টগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে প্রথম পার্ট নিয়ে কথা বলবো। প্রথম পার্ট শিরোনাম হচ্ছে রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, আমরা স্লাইডে দেখব। যথারীতি ওয়েলকাম স্লাইড। স্যারের পরিচিতি দেওয়া আছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা আজকের পাঠ্য বইয়ের মলাট আমরা দেখতে পাচ্ছি। কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। নির্দেশনাগুলো যেমন অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, প্রথম পাঠ, নবম লেকচার। হ্যাঁ, আজকের পাঠের সাথে সম্পর্কিত একটি স্থির চিত্র আমরা এখানে লক্ষ্য করছি। স্থির চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র। পৃথিবীর মানচিত্র থেকে একটি খণ্ড, একটি ভিন্ন মানচিত্র হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র দেখতে অনেকটা বলা যায় কি সুন্দর বলা যায়। বাংলাদেশের বর্তমান বিভাগ হচ্ছে 8টি। উপর থেকে যদি আমরা বলি রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তার নতুন নতুন বিভাগ হয়েছে, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের পাঠ নিয়ে কথা বলছি আমরা। এই ছবিটি আজকের পাঠের সাথে সম্পর্কিত একটি ছবি। সকলে আমরা যেহেতু ঘরে বসে ক্লাস করছি, আশা করছি আমরা সকলে সুস্থ আছি এবং ক্লাস করতে প্রস্তুত আছি। আজকের পাঠের শিরোনাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্ক্রিনে, রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, শিকনফল। এই পাঠে তোমরা নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। কি কি জানতে পারবো আমরা? রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে জানতে পারবো। রাষ্ট্র কি, কোন জিনিসটাকে রাষ্ট্র বলা হয়, আর রাষ্ট্র হলে সেটাতে কি হওয়া উচিত, কোন কোন বৈশিষ্ট্যগুলো, কোন কোন পরিবেশগুলো থাকলে আমরা সেটাকে রাষ্ট্র বলবো। ঠিক আছে, এবং রাষ্ট্রের কোন কোন উপাদানগুলো থাকা উচিত এবং উপাদানগুলো কি কি আলোচনায় আমরা বইয়ের আলোকে পাঠটাকে সাজিয়েছি। পাশাপাশি সকলে একটু খেয়াল রাখবো। ঠিক আছে, যেমনটা আছে, মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। তাহলে একটা প্রশ্ন এখানে করতে পারি আমরা, স্যার এটা কত অধ্যায়? অষ্টম অধ্যায় 66 পৃষ্ঠা। যেমনটা বলছিলাম, প্রথম লাইনের মধ্যে একটা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নটা এমন: মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। কোন সময় রাষ্ট্রের অস্তিত্ব ছিল না? পৃথিবীতে রাষ্ট্রের অস্তিত্ব প্রাচীনকালে। প্রাচীনকালে পৃথিবীতে কোথায়? তাহলে বিষয়টা হচ্ছে একদম স্বচ্ছ করে নিতে হয়। প্রাচীন পৃথিবীতে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ ছিল কিন্তু রাষ্ট্র ছিল না। কোনো নাগরিকত্বের ধারণা সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। নগর রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণা উৎপত্তি ঘটেছে। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্যোগ হয়েছে। ঠিক আছে, এখানে হয়তো দাড়িকমা একটু অসঙ্গতি দেখা যাচ্ছে, এগুলো তোমরা একটু ঠিক মতো ধরে পড়বে। যেটা বলা হচ্ছে 5 থেকে 6,000 বছর আগে, তাহলে কত বছর, কত সময়ের কথা এখানে উল্লেখ আছে? 5 থেকে 6,000 বছর। কোথায়? রাষ্ট্রের, নগর রাষ্ট্রের রাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল? নদী
ও সমুদ্রের তীরে। আচ্ছা, নদী ও সমুদ্রের তীরে কেন রাষ্ট্র গঠন করা হয়েছে, গড়ে উঠেছে, সেটার ব্যাখ্যা আমরা সামনে জানতে পারবো। প্রাথমিক আলোচনা যদি যেটা বলা হয়, বাণিজ্যের কারণে, ব্যবসার সম্প্রসারণের কারণে আমরা রাষ্ট্রগুলো কোথায় গড়ে উঠতে ইতিহাস আমাদেরকে সহায়তা করছে, নদী বা সমুদ্রের তীরে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। তাহলে একটা ছোট প্রশ্ন এখানে আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা কত? সারা বর্তমান বিশ্বের জনসংখ্যা কত বলো? বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। আচ্ছা, জনসংখ্যার কোন রাষ্ট্রের নাগরিক আমরা? বাংলাদেশ আমার রাষ্ট্রের অধিবাসী। তাহলে আমরা কোন রাষ্ট্রের অধিবাসী? আমাদের রাষ্ট্রের নাম, রাষ্ট্রের নাম হচ্ছে কি বাংলাদেশ। আচ্ছা, সেটা বাংলাদেশ। এবং নাগরিক রাষ্ট্র বলতে কি বোঝায়? হয় নাগরিক বলতে কি বোঝায়, কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায়, এই সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসে রাষ্ট্র। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টির, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে এখানে এক বাক্যে বলা দেওয়া হয়েছে রাষ্ট্রের উপাদানগুলো। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। আমরা সেটা জানবো সামনে। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের 4টি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। আমরা যারা যুক্ত আছি, সিফাত, সাইমা, স্যার, আমরা ভয়েসগুলো আনমিউট করবো। আনমিউট কেন করবো? স্যার যে কোয়েশ্চেনগুলো করি, এই কোয়েশ্চেনগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার দরকার আছে। যেমনটা বলছিলাম, রাষ্ট্রের সংজ্ঞা কি হবে? তাহলে রাষ্ট্র, ওই যে লাইনটা ভুল করা আছে, এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। এই 4টি উপাদান যেখানে থাকবে, ঠিক আছে, ওটা হলো কি? রাষ্ট্র। আচ্ছা, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? 4টি। কি কি? আমরা একটু ভালো মতো জেনে নিই। জনসমষ্টি, জনসমষ্টি কি আমরা জানি, আমি প্রাসঙ্গিক আলোচনা করি এখানে। জনসমষ্টি মানে মানুষ, নির্দিষ্ট মানুষ ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। তারপর নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক আছে, নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে। সারা পৃথিবীতে একটা দেশের না, একটা রাষ্ট্রের না, ঠিক আছে, সারা পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট জায়গা হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকার। একটা দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য কি থাকতে হবে? একটা নির্দিষ্ট পরিচালনা বোর্ড থাকতে হবে। এরপর সার্বভৌমত্ব হচ্ছে ওই পরিচালনা পরিষদ, ঠিক আছে, কমিটি কি করতে পারতে হবে? ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখতে হবে, ঠিক আছে। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। তাহলে 4টি উপাদানের কোনো একটি অনুপস্থিত থাকলে, যেমন মানুষ নাই, ভূখণ্ড আছে, সরকার আছে, সার্বভৌমত্ব আছে, কিন্তু মানুষ নাই, তাহলে ওখানে রাষ্ট্র সম্ভব না। রাষ্ট্র সম্ভব না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইশরাক যুক্ত হয়েছো, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইমান জামাল যুক্ত হয়েছো, কিন্তু দেরিতে কেন? স্যার আমাদের এখানে কারেন্ট ছিল না। আচ্ছা, যাই হোক, যারা যেভাবে যুক্ত হয়েছো, যখনই যুক্ত হয়েছে, তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করেছিলাম। ক্লাসের ফাঁকে আবারও যারা যুক্ত হয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। যেমনটা বলছিলাম, রাষ্ট্র উপাদান 4টি উপাদানের কোন একটি উপাদান অনুপস্থিত হলে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে, জনসমষ্টি আছে, সরকার আছে, সার্বভৌমত্ব আছে, কিন্তু নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, আর ওই রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। 4টি উপাদান বিদ্যমান থাকলে তখন কি রাষ্ট্র গঠন করা যায়। আচ্ছা, এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাফের মধ্যে সুন্দর করে দেওয়া আছে রাষ্ট্রের উপাদানসমূহ নিম্নে ধারাবাহিকভাবে আলোকপাত করা হলো। প্রথমে কি? জনসমষ্টি,
তার ডানে হচ্ছে কি সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব। একদম একদম মাথায় মগজ খারাপ করতে হবে, ঠিক আছে? মাথায় মগজে ছাড়া করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আছে মাঝখানে যে বক্স আছে, এখানে প্রশ্ন হচ্ছে এটাই, রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান কয়টি? চারটি। রাষ্ট্রের উপাদান কয়টি? চারটি। কি কি বলো, সারা বলো, কি কি বলো? জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব। সাইমা বলো, সাইমা। জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, কি বলছো? জনসমষ্টি, গুড, ভেরি গুড। জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব। গুড, ভেরি গুড। আর ইশরাক বলবে, ইশরাক। ইশরাক, আইমান জামান শুনতে পাচ্ছ? স্যার জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব। এগুলো কি? এগুলো কি? রাষ্ট্রের উপাদান। ভেরি গুড। আগে প্রথমে তোমাকে টাইটেলটা উপর বলতে হবে। রাষ্ট্রের উপাদান চারটি: জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, রাষ্ট্রের সার্বভৌমত্ব। কেমন? এগুলো এভাবে বলতে হবে। আমি বললাম কি বলতে বলেছি সেটা আগে খেয়াল করে ওটার রিপ্লাই করতে হবে। আমি বলেছি রাষ্ট্রের উপাদান কয়টি, তা তোমাকে বলতে হবে রাষ্ট্রের উপাদান চারটি। ঠিক আছে? আমরা এগুলো বিস্তারিত শুনি। প্রথমে আসে কি? রাষ্ট্রের উপাদানের প্রথম উপাদান কি? জনসমষ্টি। প্রথম উপাদান কি? জনসমষ্টি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে মানুষ। জনসমষ্টি মানে প্রথমত চিত্রে যাদের তা যদি ব্যাখ্যা দিই তাহলে সেটা সবগুলো কি মানুষ লাগবে। এবার আমরা বিস্তারিত জেনে নিই। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। যদি প্রশ্ন করা হয় রাষ্ট্রের প্রাণ কারা, অথবা জনগণ কি, জনগণ রাষ্ট্রের জন্য কি হবে? জনগণ কার এখানে আওয়াজ হচ্ছে? আচ্ছা, কার এখানে হচ্ছে এটা? কার এখানে আওয়াজ হচ্ছে? সাইমা, বা কার এখানে হচ্ছে এটা? এই জিনিসটা ঠিক না। যার এখানে হবে সে নিজে নিজে মিউট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, যেমনটা বলছিলাম, সারা খেয়াল করেছো, জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। কি বলেছিলাম? জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। এখানে যদি আমি প্রশ্ন করি, বোল্ড করা আছে, আমি এগুলো প্রশ্ন করার জন্য বোল্ডগুলো করে রেখেছিলাম। রাষ্ট্রের প্রাণ কারা, অথবা রাষ্ট্রের প্রাণ জনগণ বা জনসমষ্টি। আচ্ছা, সবাই খেয়াল করবে, জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এখানে খুব সুন্দর করে বলেছে, কতজন মানুষ হবে সেটার দরকার নেই, কিন্তু মানুষ লাগবে। মানুষ ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে, আবার বেশিও হতে পারে। এটা কম বেশি হবে, কেমন? যেমন চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ। অন্যদিকে সান মেরিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা 30,000 মাত্র। বিশ্ব জনসংখ্যা ডাটা শীট 2015। আমি তোমাদেরকে এখানে প্রশ্ন করি, চীনের জনসংখ্যা কত? কি হবে? স্যার 137 কোটি 20 লক্ষ। সান মেরিনো একটা ছোট রাষ্ট্র। সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা কত? সাইমা বলবে, সাইমা। 30,800। 30,000 মাত্র। কত? সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা কত? 30,000 মাত্র। নোট রাখো সবাই, একটু নোট করতে। 2 নম্বর উপাদানের কথা আমরা যদি বলি, 2 নম্বর উপাদান কি? রাষ্ট্রের 2 নম্বর উপাদান কি বলো? স্যার ভূখণ্ড। 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 অর্থাৎ ভূখণ্ড বলতে আমরা কি, ভূ মানে ভূমি, ভূ মানে কি ভূমি, ভূ মানে ভূমি। আচ্ছা, একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে। নির্দিষ্ট জায়গার ব্যাখ্যা কি হয় আমরা একটু দেখি। রাষ্ট্রের উপরাষ্ট্রীয় প্রধান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে জলস্থল ও তার উপরস্থ আকাশ সীমাকে বোঝায়। এবং পানি যেগুলো, স্যার কার ওইখান থেকে আওয়াজ আসতেছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। এটা কার হচ্ছে? যার হচ্ছে মিউট করে ফেলো। ক্লাসের পরিবেশটা দিতে হবে আমাকে, বুঝা গেছে? আচ্ছা, মেজবাও যুক্ত হয়েছে আজকে দেখতে পাচ্ছি, কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে, পরে পরে আসছে। আহমেদ সিতার তো আছেই, ঠিক আছে। যারা যারা যুক্ত আছে যেভাবে
আমরা সবাই কি করব, কন্ট্রিবিউট করব, একটা ডিসকাস হলে সেটাতে কি থাকবো, সরব থাকবো। যেটা বলেছিলাম ভূখণ্ড বলতে জলস্থল, জল মানে পানি। স্যার এটা কত অধ্যায়? স্যার এটা কত অধ্যায়? এটা হচ্ছে 8ম অধ্যায়। আপনি কি ঘুম থেকে উঠছেন নাকি? আচ্ছা, যেমনটা বলছিলাম ভূখণ্ড বলতে জল স্থল, জল তো বুঝি আমরা, জল মানে পানি, সাগর অর্থাৎ সমুদ্র সীমাও আমাদের আছে। স্থল মানে হচ্ছে শুকনো জায়গা, মাটি, জমি, ও তার উপরস্থ আকাশ। শুধু নিচে নয়, উপরের আকাশটাও কি হইতে হবে, নিজেদের হইতে হবে। আকাশ সীমা যদি অন্যের হয়, ইন্ডিয়ার হয়, আমেরিকার হয়, তাহলে কিন্তু হবে না। কি হইতে হবে, আকাশ সীমাও কি হইতে হবে, নিজেদের হইতে হবে। তাহলে কি হবে, সেটা ভূখণ্ড হবে। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। জনগণ যেমন নির্দিষ্ট নেই, ভূখণ্ডেরও কোনো নির্দিষ্ট, মানে এত গজ হইতে হবে, এত গন্ডা হইতে হবে, এত কিলোমিটার হইতে হবে, এমন কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোট হতে পারে। জনসংখ্যা কম বেশি হতে পারে, আবার রাষ্ট্রের আয়তন ছোট বড় হতে পারে। যেমন ভারতের আয়তন 32,87,256 বর্গ কিলোমিটার। তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতের আয়তন কত, বলো ভারতের আয়তন কত, কে বলবে ভারতের আয়তন কত? 30,000 32,000। ভারতের আয়তন 32,87,000 65 বর্গ কিলোমিটার। কত? 65 বর্গ 32 কিলোমিটার। লক্ষ। আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আছে, সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে 693 বর্গ কিলোমিটার, তারপর হচ্ছে কি 0.1818 বর্গ কিলোমিটার। ঠিক আছে, সিঙ্গাপুর নগর কিলোমিটার। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে সিঙ্গাপুরের আয়তন কত? 693 বর্গ কিলোমিটার। 693 বর্গ কিলোমিটার। 693 বর্গমিটার। বর্গ কিলোমিটার হবে রাস্তায়, আর 0.18 বর্গমিটার। ভ্যাটিকান সিটির আয়তন কত? 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও নগর কেন্দ্র। 0.18 ভ্যাটিকান সিটির আয়তন। আচ্ছা, ভ্যাটিকান সিটির আয়তন আমরা জেনেছি, এবং সিঙ্গাপুরের আয়তন আমরা জেনেছি। তৃতীয় প্রধান, রাষ্ট্রের তৃতীয় প্রধানটা কি আমরা একটু দেখি। সরকার। তৃতীয় প্রধান কি? সরকার। আচ্ছা, সরকার বিষয়টা কি বা এটার বিস্তারিত কি আমরা আলোচনাটা শুনি। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কার্য পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। তারা সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে, কার মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়, কার মাধ্যমে হবে? সরকারের মাধ্যমে। সরকার। এই সরকার। জাস্ট সরকার বললেই হয়ে যাবে। আচ্ছা, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? সরকার। সরকারের। সরকারের। আর সরকারের। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। ঠিক আছে। সরকারের। আচ্ছা, সরকার আইন প্রণয়ন করে। আইন প্রণয়ন করে কে? সরকার। উকিলে করে নাকি? উকিলে করতে পারবে না। সরকার আইন প্রণয়ন করবে, ঠিক আছে, এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। আর জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে। তাহলে কারা আদেশ মেনে চলে? জনগণ। সরকার। সরকার আইন প্রণয়ন করে এবং জনগণ কিন্তু আইন মানে কে? আইন মেনে চলে কে? জনগণ। জনগণ। যেমন সরকার বর্তমান সময়ে পদক্ষেপ নিয়েছে, কোভিড চলাকালীন নির্দিষ্ট স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হচ্ছে, হবে এতদিন শাটডাউন থাকবে। ঠিক আছে, ব্যাপারটা কে বলেছে এটা? সরকার। সরকার। মানতেছে কারা? জনগণ। আমরা মানতেছি। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা বললাম। সরকার বলেছে 7 দিন শাটডাউন থাকবে, এটা সরকারের আইন প্রণয়ন করেছে। আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করার জন্য মাঠে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে দিয়েছে। কেমন? কোনো মানুষ যদি উল্টাপাল্টা করে তাদেরকে দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, এটা বলে দিয়েছে।
এখন এই আইনটা মানতেছে কারা? জনগণ। মানতেছে কারা? জনগণ। আমরা যারা জনগণ আছি আমরা মেনে চলতেছি বা চলতেছি না, এটাই আমরাই। এবং সরকারের সাথে আনুগত্য প্রকাশ করে। তাহলে এটাই হচ্ছে সরকার। আবার 3 নম্বর 4 নম্বর উপাদান আমরা জানবো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বিষয়টা কি? আমরা তো জেনেছি জনসমষ্টি, সরকার, এই ভূখণ্ড, সরকার। 3টে উপাদান আমরা জেনেছি। এগুলো তো আমরা খুব কমন। মানে প্রথম জনসমষ্টি মানে মানুষ। মানুষের ব্যাপারে মানুষের লিমিটেশন নেই, কতজন মানুষ থাকতে হবে, কতজন ছেলে, কতজন মেয়ে, এগুলো কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। এরপরে ভূখণ্ড। ভূখণ্ড কত কিলোমিটার বর্গ কিলোমিটার থাকবে সেটারও কি নেই, পরিমাণ উল্লেখ নেই। যে কোনো জায়গা হলেই একটা রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তারপর হচ্ছে আমরা যে সরকার, একটা দেশ পরিচালনার জন্য একটা সরকার অবশ্যই লাগবে। সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। সরকার আইন প্রণেতা, আর এই আইন মেনে চলে জনগণ। কেমন? আইন অনুযায়ী দেশ পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সরকার। ঠিক আছে? এখন আসো সর্বশেষ এবং চূড়ান্ত যেই ব্যাপারটা হচ্ছে সেটা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। আচ্ছা, এটার ব্যাখ্যা কি? আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এবার ব্যাখ্যাটা দেখি। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। কে? সার্বভৌমত্ব। আচ্ছা, সার্বভৌমত্ব ব্যাপারটা কি? আমি যদি বলি এটা হচ্ছে মানে আমার নিজস্ব অধিকার। ঠিক আছে? দেশ পরিচালনার জন্য সরকার অন্য কোনো দেশের সাহায্যের আশায় বসে থাকবে না। যে সরকার গঠিত হবে ওই সরকার কি করবে? দেশ পরিচালনা করবে। মেজবা দেশে বলছো কেন? হ্যাঁ, পড়াশোনা নাই। আচ্ছা, একটি রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা। তাহলে যদি প্রশ্ন করা হয় সার্বভৌমত্ব কি, কি বলবে? রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। আমি এটা বলিনি। রাষ্ট্রের সর্বোচ্চ চরম ক্ষমতা। আমি এটা বলিনি। আমি বলেছি সার্বভৌমত্ব কি? এই যে রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা, এটা বলছে। কারে কারে সাউন্ড হচ্ছে? কারে এখন সাউন্ড হচ্ছে এটা? হ্যাঁ, যার এখানে সাউন্ড হচ্ছে সে নিজে নিজে কি করো, মিউট করে ফেলো। যেমন বলছিলাম সার্বভৌমত্ব বিষয়টা কি? সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতাই হচ্ছে কি? সার্বভৌমত্ব। ঠিক আছে? সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে। বর্তমান যেমন একটা নির্দেশ দিয়েছে তাকে আদেশ পালনে বাধ্য করতে পারে। যেমন আমাদেরকে আদেশ পালনে বাধ্য করছে না? বাধ্য করছে তো? এটা কারে কেন হচ্ছে? পিচি পিচি বাচ্চারা আওয়াজ করতেছে, যারা কেন হচ্ছে বন্ধ করে দাও না। দেখো, তাহলে সরকার আমাদেরকে কি করতে পারে? আদেশ পালনে বাধ্য করতে পারে। সকলে মিট করো, সকলভাবে মিট করো। তারা আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাইকে মিট করতে হবে। এখন সমস্যা হচ্ছে না? যাই হোক, যেমনটা বলছিলাম, রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা কি? এটাই হচ্ছে কি? সার্বভৌমত্ব। আচ্ছা, সার্বভৌমত্বের কারণে অন্য কোনো দেশ বা শক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। ঠিক আছে? রাষ্ট্র কি অন্য কোনো দেশের বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্রশ্ন। তোমরা সকলে প্রস্তুত আছো? তোমরা প্রশ্নগুলো আনমিউট করো। সবাই আনমিউট করো। এখন প্রশ্ন উত্তর বলবো, সবাই আনমিউট করো। সকলে কি শুনতে পাচ্ছ? সকলে আমরা শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা, যদি শুনতে পাই তাহলে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন,
নগর রাষ্ট্র ধারণা কোথা থেকে উৎপত্তি হয়েছে? নদী বা সমুদ্র ওই নদী বা সমুদ্রের তীর অপশন থেকে তাহলে আমরা একটু দেখে নিই উৎপত্তি কেমন। আচ্ছা হ্যাঁ, প্রাচীন নগর রাষ্ট্র ব্যবস্থা থেকে। কোথা থেকে হবে? প্রাচীন নগর রাষ্ট্র ব্যবস্থা থেকে কি হয়েছে? নগর রাষ্ট্রের ধারণা উৎপত্তি হয়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা কত? প্রায় 700 কোটি। প্রায় কি? প্রায় 700 কোটি। প্রায় 700 কোটি। 3 নম্বর প্রশ্ন, 700 কোটি। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। আর রাষ্ট্রের জন্য জনগণ কি? প্রাণ। রাষ্ট্রের জন্য জনগণ কি? প্রাণ। প্রাণ। সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা কত? 0.30,000। 30,000। কত? 30,000। ভ্যাটিকান সিটির আয়তন সামনে আসবে। ভূখণ্ড বলতে কি বোঝায়? ভূখণ্ড বলতে কি বোঝায়? জল, স্থল ও আকাশ সীমা। আকাশ জল, স্থল তার উপরিস্থ আকাশ সীমাকে বোঝায়। জল, স্থল ও তার উপরিস্থ আকাশ সীমাকে। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থ আকাশ সীমাকে বোঝায়। সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান কেমন রাষ্ট্র? সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি কেমন রাষ্ট্র? বলো। নগর কেন্দ্রিক রাষ্ট্র। কি কেন্দ্রিক? নগর কেন্দ্রিক রাষ্ট্র। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সকল কাজ কিসের মাধ্যমে পরিচালিত হয়? সরকারের মাধ্যমে। সরকারের মাধ্যমে। ভেরি গুড। আবার শেষ প্রশ্ন, লাস্টের আগের একটা প্রশ্ন, কিসের বলে রাষ্ট্র সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে? কিসের বলে? সার্বভৌম বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। সার্বভৌমত্ব কি? বা সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। গুড, ঠিক আছে। রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত ক্ষমতাকে সার্বভৌমত্ব। আর আসল কার কোন প্রশ্ন আছে? একদম প্রশ্ন নেই। আবার তোমরা এটা ইয়া করো, স্ক্রিনশট নাও। নিয়েছো? সবাই নোট করতে পেরেছ? আচ্ছা, করোনাকালীন আমরা সবাই বাসায় থাকবো, সচেতন থাকার চেষ্টা করব, মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজ করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কেমন? একটু আমাদের দিকে খেতে হবে, ভিটামিন যুক্ত খাবার একটু বেশি খেতে হবে, পরিষ্কার থাকতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা সব ঠিকঠাক মতো করতে হবে। আর সকল আমরা অবশ্যই ঘরে আছি, ঘরেই থাকছি। লাইট শেষ করলাম। আর উন্মুক্ত কারো কোনো পরামর্শ থাকলে বলো। আমরা কেমন পরীক্ষা দিয়েছি? রুবেলকে দেখতে পাচ্ছি, মানে রুবেল যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু চেহারা শুরু তো দেখি নাই। সাইমা সারা যুক্ত ছিলে, কিন্তু কারোরই আজকে চেহারা দেখি না। কোনটা কি এগুলো ঠিক না? আমাদের এটা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। মানে আমরা ক্লাস করবো, ভিডিও অন করতে ভালো লাগে না। ভালো লাগে না। এটা কেমন কথা? অনলাইনে ক্লাস করবে, ভিডিও বাসায় অন করে বসে ক্লাস করতে কেমন ভালো লাগবে না? হ্যাঁ, এখান থেকে ভিডিও শুরু হবে, এটা কি করতে হবে? ভিডিও অন রেখে ক্লাস করতে থাকার অভ্যাস চর্চা করতে হবে। আমি সকলের প্রতি এটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আগামী ক্লাসগুলো আমরা এই অভ্যাস থেকে কি করবো, বেরিয়ে আসবো। এখানে তো তোমাদেরকে আর কেউ দেখছে না, আমরা দেখবো। আর আমরা যারা সহপাঠীরা তারা দেখবে, আমরা ক্লাস যারা আছি, আমি এজ এ টিচার আমি দেখবো। ঠিক আছে, এটা দেখাশোনার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে লেকচারটা তোমরা কতটুকু নিতে পারতেছো, আমার আইকনটা কতটুকু তোমাদের সাথে যাচ্ছে, কেমন? এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছে প্রথম ঘন্টায় বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় ক্লাসে, তোমাদের সকলকে ক্লাস শেষে আবার অভিনন্দন জানিয়ে আগামী দিনও ক্লাস
যুক্ত হবার আহ্বান রেখে সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।